তা কপালভাতি আমরা অনেকেই করি, কিন্তু কপালভাতির সঠিক লাভ পাই না। কেন পাই না? প্রথম কথা, কপালভাতি এমন একটা প্রাণায়াম বললে ভুল হবে। কপালভাতি অ্যাকচুয়ালি প্রাণায়াম নয়, এটা হয়তো অনেকেই জানেন না। কপালভাতি এক ধরনের ক্রিয়া, ষটকর্মের। ষটকর্ম অর্থাৎ আয়ুর্বেদে নির্ধারিত 6 রকমের কর্ম, যেটা আমাদের শরীরকে শুদ্ধি করার কাজে, অর্থাৎ শরীরকে সুস্থ থাকার জন্য, পরিষ্কার করার জন্য ব্যবহার করা হয়। 6 ধরনের নিয়ম, তার মধ্যে পঞ্চম নিয়ম হচ্ছে কপালভাতি কর্ম। পরবর্তী ক্ষেত্রে এই কপালভাতি কর্মকে শুদ্ধিকরণের পাঠ থেকে বের করে নিয়েছে কপালভাতি প্রাণায়ামও বলা হয়। কপালভাতি প্রাণায়াম বললে ভুল বলা হবে তা বলছি না, কিন্তু শাস্ত্রে যদি বলেন কপালভাতি কিন্তু শুদ্ধিকরণ ক্রিয়ার একটা পার্ট। এটার নাম হচ্ছে কপালভাতি কর্ম। কপালভাতি, কপাল মানে মাথা বা মস্তিষ্ক, ভাতি অর্থাৎ ঔজ্জ্বল্য বা শুদ্ধি, আপনার মস্তিষ্কের শুদ্ধি। কপালভাতির মানে হচ্ছে মস্তিষ্কের শুদ্ধি বা মস্তিষ্কের ঔজ্জ্বল্যতা বাড়বে, এটা হচ্ছে কপালভাতি। কপালভাতি তখনই উপকারী হবে যখন আপনি দীর্ঘ সময় ধরে করবেন এবং দীর্ঘ দিন ধরে করবেন এবং লাগাতার করবেন। আজকে করলাম, কালকে করলাম না, 3 দিন করলাম, 2 দিন করলাম না, এইভাবে কপালভাতির উপকারিতা দেখা যায় না। কপালভাতি 3 রকম ভাবে হয়। যারা সুস্থ তারা যেমন করছে করুক, তারা তো অসুস্থ নয়। কিন্তু যারা সাধারণভাবে অসুস্থতার মিডিল পজিশনে আছে, তাদের জন্য মধ্যম প্রেসার রাখতে হবে, অর্থাৎ নিয়মের কড়াকড়িটা রাখতে হবে, টাইমিংটা মেনটেন করতে হবে। আর যারা প্রচন্ড বেশি বড় রোগের শিকার, তাদের ক্ষেত্রে স্বামীজি বলেছেন প্রয়োজনে সারাদিনে সকালে 1 ঘন্টা, বিকেলে 1 ঘন্টা কপালভাতি, সকালে 1 ঘন্টা, বিকেলে 1 ঘন্টা অনুলোম বিলোম। কিন্তু স্বামীজির কাছে শিক্ষা যে সব সময় মাথায় রাখবেন যে কপালভাতি যতটা করবেন তার চেয়ে একটু হলেও বেশি অনুলোম বিলোম করতেই হবে, এবং সেটা এক জায়গায় বসে। ধরে নিন আপনি সকালে করছেন 15 মিনিট, বিকেলে করছেন 15 মিনিট। আপনি সকালে 15 মিনিট মনে করলেন কপালভাতি করে নেবো, বিকেলে আমি 20 মিনিট অনুলোম বিলোম করে নেবো, হবে না। তাতে শরীরে ক্ষয় রোগ আসবে। কারণ আমি একটু আগে বলে গেলাম, শুদ্ধিকরণের একটা পার্ট কপালভাতি প্রাণায়াম। কপালভাতি প্রাণায়ামকে কিন্তু রেচক প্রাণায়াম বলা হয়। শরীরে টক্সিনকে বের করা, লাঙের টক্সিন, মস্তিষ্কের যত আমাদের অশুদ্ধি, স্টমাকের ইনডাইজেশনের যে সমস্যা, সমস্ত সমস্যাকে ঠিক করার সম্পূর্ণ ক্ষমতা রাখে আজ কপালভাতি। আজ এই কপালভাতি অনুলোম বিলোম প্রাণায়াম গোটা পৃথিবীতে এত প্রসিদ্ধ হয়েছে যে কপালভাতি প্রাণায়ামের উপকারিতা বলে বোঝানো যাবে না। তখনই আপনি পাবেন যখন কপালভাতি প্রাণায়ামের সঠিক পদ্ধতি শিখবেন এবং সঠিক নিয়মে সঠিক সময় ধরে করবেন। আমি কপালভাতি প্রাণায়ামের পদ্ধতিটা সম্বন্ধে একটু আলোচনা করি। কপালভাতি প্রাণায়াম শর্ত হচ্ছে বসা আপনার সুবিধা অনুযায়ী। আমি এখন পদ্মাসনে বসে আছি, আপনি সুখাসনে বসতে পারেন, সিদ্ধাসনে বসতে পারেন, বজ্রাসনে বসতে পারেন। আপনি যদি বসে করতে অসুবিধা হয়, অনেকের হাঁটুর সমস্যা আছে, তারা চেয়ারে বসেও করতে পারেন। কিন্তু শর্ত একটা, মেরুদণ্ড সোজা রাখতেই হবে। মেরুদণ্ড থেকে ঘাড় একদম স্ট্রেট। যাদের মেরুদণ্ড ঘাড় ব্যাকা, যদি স্পাইনাল কর্ড ব্যাকা থাকে, তাহলে আমাদের প্রাণায়ামের যে প্রাণ ঊর্জা, প্রাণের যে শক্তি, তার যে সুষুম্ন নাড়ির যে চ্যানেল, নাড়ি এক্ষেত্রে ঊর্জা মানে শক্তি ইয়েকে বলা হয়। তাহলে এই যে ঊর্জা চ্যানেল, সেটা স্পাইনাল কর্ডের ভেতর দিয়ে গেছে। এই ঊর্জা শক্তি যদি স্পাইনাল কর্ড এরকম পুজো থাকে, ব্যাকা থাকে, ঘাড় যদি এরকম ব্যাকা থাকে, তাহলে কি হবে? সেই শক্তি
ব্যাহত হবে, আমাদের শরীরে প্রাণায়ামের কোনো কাজ পাবো না, কোনো উপকারিতা আমরা লাভ করতেই পারবো না। অতএব প্রাণায়ামের প্রথম শর্ত হচ্ছে মেরুদণ্ড সোজা। প্রাণায়ামের আর একটা শর্ত হচ্ছে আপনাকে মুদ্রা ব্যবহার করতেই হবে, 5টা আঙুলের 5টা মুদ্রা। আপনি আপনার সুবিধা অনুযায়ী মুদ্রা ব্যবহার করতে পারেন। আমি সবাইকে বারবার বলি, যেহেতু আমার বয়স বেশি, বেশি বয়সে আফটার 40 প্রত্যেকের বায়ু মুদ্রা ব্যবহার করা আমার মতে সবচেয়ে ভালো। আমার মতে অনেকে অনেক কেউ বলে বিষ্ণু মুদ্রা, কেউ বলে ধ্যান মুদ্রা, কেউ বলে বরুণ মুদ্রা। এবার এক একজনের এক এক সমস্যা আছে। কারোর ধরুন ইউরিনারি ট্র্যাকে কোনো সমস্যা, তার জন্য বরুণ মুদ্রা অবশ্যই কার্যকরী। কিন্তু আমার তো সেই সমস্যা নেই, আমি ওই জন্য বায়ু মুদ্রাই দেখাই। প্রত্যেকের পৃথিবী মুদ্রা ও মুদ্রা এরকম ভাবে অনেক মুদ্রা আছে। অতএব সেই মুদ্রাটা আপনি আপনার চয়েস মতো লাগাতে পারেন, কিন্তু আমার কথা যদি শোনেন আমি বলবো বায়ু মুদ্রা সবচেয়ে এই বয়সের জন্য আদর্শ মুদ্রা। জয়েন্ট খুব ভালো থাকে, অর্থাৎ মুদ্রা লাগালে। এবার কপালভাতি প্রাণায়াম শিখতে হবে। অনেকে কপালভাতি প্রাণায়াম করেন, শ্বাস নিচ্ছেন, না 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 না, শ্বাস নেওয়ার ব্যায়াম এটা নয়, এটা শ্বাস ছাড়ার ব্যায়াম। শ্বাস কিভাবে ছাড়বেন? প্রথমে ভাবুন যে শ্বাস শেখানোর জন্য বলছি, সহজে কপালভাতি প্রাণায়াম কি করে শিখবেন। শেখার জন্য আপনি মুখ দিয়ে এরকম করুন, দিয়ে ধাক্কা দিচ্ছেন, আর পেটটা হালকা সংকুচিত হচ্ছে। পেট সংকুচিত হচ্ছে বলে ডায়াফ্রামে একটা প্রেশার আসছে, সেই ডায়াফ্রামের প্রেশারের শক্তিতে আপনি মুখ দিয়ে হাওয়া ছাড়তে পারছেন। সেটাই মুখ বন্ধ করে নাক দিয়ে করুন। তাই যারা এটাও বুঝতে পারলেন না, তাদের জন্য আর একটা পদ্ধতি বলে দিই। সামনে একটা প্রদীপ ধরুন, প্রদীপটা বা মোমবাতি, সেটা আপনার চয়েস। মোমবাতি ধরুন, মোমবাতিটা মুখ দিয়ে নেভাতে হবে। কিরকম ভাবে? দুভাবে নেভানো যায়। এক হচ্ছে লম্বা শ্বাস দিয়ে, আর এক হচ্ছে এভাবে নেভাতে হবে। তা আপনি প্রথমে প্রদীপটাকে বা মোমবাতিটাকে এরকম দূরে রেখে এইভাবে নেভানোর চেষ্টা করুন। এই যে নেভানোর চেষ্টা করছিলেন, এই টেকনিকটা আপনি নাক দিয়ে, মুখ বন্ধ থাকবে, নাক দিয়ে করুন। এক্সেল। শ্বাস নেওয়ার দিকে কোনো মন রাখার দরকার নেই, শ্বাস নেওয়ার দিকে কোনো মন রাখার দরকার নেই। যখনই আপনি শ্বাস জোর করে ছাড়বেন, অটোমেটিক শ্বাস খালি ভেতর ঢুকে যাবে। যেমন বিপি মনিটরিং মেশিনগুলো দেখেছেন যে পাম্প করা হয়, পাম্প করে হাওয়াটা যায়, ঢোকে, ছেড়ে দিলেই অটোমেটিক ঢুকে যায়। ঠিক সেরকম আমাদের শরীরেও কপালভাতি প্রাণায়ামের প্রথম শর্ত হচ্ছে শ্বাস নেওয়ার দিকে কোন রকম ফোকাস থাকবে না, টোটাল ফোকাসটা থাকবে শ্বাস ছাড়ার দিকে। নিশ্চয়ই বুঝতে পেরেছেন? এবার আসছি টাইমিং। কপালভাতি প্রাণায়ামের সবচেয়ে বড় রেস্ট্রিকশন সেটা হচ্ছে টাইমিং। কপালভাতি প্রাণায়ামের টাইমিং যদি ঠিক না হয়, তাহলে আপনার অনেক সমস্যা হতে পারে, এটা মাথায় রাখবেন। সমস্যাটা কিরকম ধরনের? আপনার কোমরে ব্যথা বাড়তে পারে, আপনার হার্টের সমস্যা আসতে পারে, আপনার শ্বাসকষ্ট হতে পারে, আপনার হাঁপিয়ে যেতে পারেন। কিন্তু সঠিক প্রাণায়াম যদি হয়, আপনার এই কষ্টগুলো হবে না। সেক্ষেত্রে সেকেন্ডে একবার, অর্থাৎ 60 সেকেন্ডে 60 বার, এটা হচ্ছে পারফেক্ট, একদম 100-100 মান। এটা করবেন কি করে? অভ্যাসটা কি করে করবেন? একটা বড় সেকেন্ডের কাঁটাওয়ালা দেওয়াল ঘড়ি সামনে রাখুন। প্রথম প্রথম অভ্যাস করুন ঘড়ির সেকেন্ডের কাঁটার সঙ্গে তাকিয়ে, চোখ খুলে। প্রাণায়াম অ্যাকচুয়ালি হয় না, আমি আসছি সেই জায়গাটা আসছি। প্রথমে টাইমিংটা অভ্যাস করুন। প্রথম দিকে 1 মিনিট 2 মিনিট করলে আপনি বিরক্ত হয়ে যাবেন, কিন্তু জেদ করুন যে আমি 7 দিনের মধ্যে 5 মিনিটে নিয়ে যাব, এবং টাইমিংটাকে ফিক্স রাখবো। মিনিটে 60টা স্ট্রোক, সেকেন্ডে 1টা স্ট্রোক।
এই পদ্ধতি যখন আপনার অভ্যাস হয়ে যাবে তখন কিন্তু অবশ্যই আপনি চোখ বন্ধ করে প্রাণের প্রতি ধ্যান দিয়ে, ধ্যান অর্থাৎ মনকে প্রাণের প্রতি নিবিষ্ট করে যদি আপনি কপালভাতি এক মনে 5 মিনিট, আস্তে আস্তে বাড়িয়ে ওটা 7 মিনিট, 10 মিনিট, 15 মিনিট এভাবে নিয়ে যান, একজন সুস্থ মানুষ সে যাতে রোগে গ্রস্ত না হয় তার জন্য রেগুলার 15 মিনিট নন স্টপ এক জায়গায় বসে কপালভাতি করা উচিত। স্বামীজির কাছে শেখ, এটা আমি আমার মত বললাম না, আমি তার মত মেনে তার মত প্রচার করে প্রচুর লোকের উপকার করেছি, তারা স্বামীজির মতে আজ সুস্থ হয়েছে। আমিও তো জানতাম, আমি তো শিখেছি আমার গুরু স্বামীজির কাছ থেকে, স্বামী রামদেবজির কাছ থেকে। আজকে আমি নিজের উপরে, নিজের ফ্যামিলির উপরে প্রয়োগ করে উপকার পেয়েছি। তাহলে সুস্থ মানুষ মিনিমাম 15 মিনিট প্রত্যহ প্রতিদিন খালি পেটে, অবশ্যই সকালবেলা ঘুম থেকে উঠে ঈষৎ উষ্ণ গরম জল খেয়ে পেটকে পরিষ্কার করে তারপর, এবার যা পেট পরিষ্কার হচ্ছে না সে কি করবে না, তা করতে পারে, কিন্তু অতটা লাভ হবে না। ফোকাস রাখুন যত তাড়াতাড়ি পেটকে পরিষ্কার করা যায়, তার জন্য দরকার পড়লে রাতে ত্রিফলা চূর্ণ খান, সকালবেলা পেট পরিষ্কার হবে। আস্তে আস্তে ত্রিফলা চূর্ণ ডোজ জায়গায় কমিয়ে দেবেন, আস্তে আস্তে দেখবেন একদিন ত্রিফলা চূর্ণ খাওয়া ছাড়াই আপনার পায়খানা হবে, কারণ আপনি সকালবেলা পায়খানা যাওয়ার অভ্যাসটা হয়ে যাবে। পেট পরিষ্কার করে সকালবেলা খালি পেটে আদর্শ সময়টা 4টে থেকে 6টা, বারবার আমি বলেছি 4টে থেকে 6টা 15 মিনিট কপালভাতি করুন। যারা কোনো অর্গ্যান ডিস্টারবেন্সে ভুগছেন, যেমন লিভার ডিসঅর্ডার, কিডনি ডিসঅর্ডার বা অন্যান্য কোনো সমস্যা, তারা অবশ্যই এটাকে মিনিমাম আধ ঘন্টা করবেন ননস্টপ। একবারে পারবেন না, কিছুদিন অভ্যাস করলে তবেই গিয়ে পারবেন। অভ্যাস কতটা করবেন, যখন দেখবেন না আপনার কষ্ট হচ্ছে আর জোর করবেন না। শরীরের প্যারামিটার কিন্তু আপনাকে বলবে আপনার এখন আর চলবে না। প্রথম তো 5 মিনিট করলেই কষ্ট হবে, কিন্তু জেদ রাখবেন আমি আজকে 6 মিনিট করব, কালকে 7 মিনিট করব, পরশুদিন 8 মিনিট করব। এইভাবে আপনি নিজের টাইমিংটাকে বাড়িয়ে নিয়ে যান। শরীরে যে সমস্যাই থাকুক না কেন, আমি এইটুকু বলতে পারি, আমি নিজের শরীরের উপর প্রয়োগ করে দেখেছি যে সমস্ত সমস্যা থেকে বের করার ক্ষমতা থাকে শুধু কপালভাতি প্রাণায়াম আর অনুলোম বিলোম প্রাণায়াম। হ্যাঁ, শুধু মনে রাখবেন, আমি অনুলোম বিলোমের ব্যাপারে আবার একটা ভিডিও করব, এইভাবে অনুলোম বিলোমের ভিডিও আমি বলিনি আগে। তা কপালভাতি যদি 15 মিনিট করেন, অন্তত পক্ষে 20 মিনিট অনুলোম বিলোম করবেন, তাহলে আপনার শরীরে কোনো ঘাটতি বা ক্লান্তি আসবে না। কখনোই আপনি কপালভাতি বেশি করলেন, অনুলোম বিলোম কম করলেন, এটা ভুল করবেন না। কারণ কপালভাতি রেচক প্রাণায়াম আপনার শরীরকে ও পরিষ্কার করে। কপালভাতি প্রাণায়ামের মেন কাজ হচ্ছে শরীরের যত ময়লা, যত গন্ধগি সব শরীর থেকে বের করে। আর অনুলোম বিলোম প্রাণায়াম পূর্তি ঘটায়, অর্থাৎ পূরক প্রাণায়াম, আপনার শরীরের পুষ্টি যোগান দেয়, ঘাটতি মেটায়। কিন্তু দেখুন এখানেও কি বলা হলো যে আগে শুদ্ধ করো পরে পূরণ করো। আমরা সেটা ভাবি না। শরীরের ক্ষেত্রে সুস্থ থাকতে গেলে কিন্তু সবসময় শরীরকে আগে শুদ্ধ করুন। ওই জন্যে শুদ্ধিকরণের আমার 3টে পার্ট আছে। শুদ্ধিকরণ পার্টের 3টে ভিডিও অবশ্যই আপনারা দেখবেন, পার্ট 1, পার্ট 2, পার্ট 3। শুদ্ধিকরণ না হলে আপনারা কখনোই প্রাণায়ামের উপকারিতা পাবেন না। এটা আমার কথা নয়, ঋষি মুনি হিসেবে বলে গেছেন। আজকে শুদ্ধিকরণের ষটকর্ম, পঞ্চকর্ম আয়ুর্বেদে বলা আছে, একটাই কারণ, প্রাণায়ামের উপকার যদি পেতে চান আগে শরীরকে শুদ্ধ করুন। শরীরকে শুদ্ধ মানে ভেতর থেকে পরিষ্কার। ভেতর থেকে পরিষ্কারের অনেক টেকনিক নিয়ে আমার বিভিন্ন ভিডিও আছে। আমি অনুরোধ করব, যারা আমার এই ভিডিও থেকে সুস্থ হতে চাইছে, অসম্ভব রোগ আপনাদের চেপে ধরেছে, আপনি ওষুধ খেয়েও মুক্তি পাচ্ছেন না, আপনি এই পদ্ধতিতে করুন। একটা কথা মাথা রাখবেন, কপালভাতি প্রাণায়াম কখনো ভর্তি পেটে করবেন না। যাদের হার্টের সমস্যা আছে তারা কিন্তু কপালভাতি প্রাণায়াম করতে পারেন খুব হালকা। যখনই দেখবেন হালকা মানে টাইমিংটা ওই মিনিটে
50 বার দিয়ে শুরু করুন। এখানে একটু তাদের স্লো করে দেওয়া হলো, মিনিটে 50 বার। হ্যাঁ, উপকার কম পাবেন, ঠিক কথা, কিন্তু দেখুন আপনার শরীরে কোনো অসুবিধা হচ্ছে না তো। কেন ওই কপালভাতি প্রাণায়ামই কিন্তু আপনার হার্টকে ঠিক করতে পারে, করেছে, আমি নিজে দেখেছি। কপালভাতি প্রাণায়াম স্বামীজির ওখানে হার্টের রুগী এসছে, সে ঠিক হয়েছে। তাহলে কিন্তু আপনি যদি মিনিটে 60 বার করতে যান বা একটু বেড়ে যায়, সেক্ষেত্রে আপনার ক্ষতি হতে পারে। ওই জন্য আপনি মিনিটে 50 বার দিয়ে শুরু করুন, ঘড়ি দেখে কিন্তু স্ট্রিক্টলি। এবার তাতে যদি দেখেন আপনার কোনো অসুবিধা হচ্ছে না, 7-10 দিন ওই একই নিয়মে অভ্যাস করুন। হ্যাঁ, টাইমিংটাকে বাড়াবেন, কিন্তু টাইমিং ওই যে মিনিটে 50 বার, এইটা স্পিডটা কিন্তু আপনি ওই জায়গায় বেঁধে রাখুন। 7-10 দিন করার পর এবার মিনিটে 55 বার করার চেষ্টা করুন, দেখুন আপনার শরীরে কোনো অসুবিধা হচ্ছে না। এইভাবে 1 মাস 1.5 মাস পরে ওটা মিনিটে 60 বার নিয়ে যান। অনেকে বলে থাকে কপালভাতি প্রাণায়াম মিনিটে 70 বারও করা যায়। আমি বলবো যে আমার বয়সে বা ঊর্ধ্ব বয়সে, আমার ঊর্ধ্ব যারা, ভুল করো কপালভাতি প্রাণায়াম 60-এর ওপরে যাবেন না। 60-এর ওপর অর্থাৎ মিনিটে 60টা স্ট্রোক, এই গতি, এর ওপরে যাবেন না। হ্যাঁ, যারা একদম ইয়ং, যাদের রক্ত গরম, তারা তাদের নিজের শরীরের প্রয়োগ করতেই পারেন। যদি শরীরে কোনো অসুবিধা না হয়, করবেন না। কিন্তু শরীরে অসুবিধা হলে শরীর আপনাকে আগে সিগন্যাল দেবে যে আমার অসুবিধা হচ্ছে, কষ্ট হচ্ছে, আপনি সেই সিগন্যালটাকে সম্মান দিন। বলপূর্বক কখনো কোনো কিছু করবেন না, কিন্তু সেই শরীরকে বোঝাতে গেলে আপনাকে রোজ একটু একটু করে বাড়তে হবে। আজকে আপনি প্রথম দিন 3 মিনিট করতে পেরেছেন বা 5 মিনিট করতে পেরেছেন, 5 মিনিট পরে আপনার দেখছেন কষ্ট হচ্ছে, রিল্যাক্স। এবার অন্তত 5 মিনিট 6 মিনিট অনুলোম বিলোম করে আপনি রেস্ট নিন। কিন্তু তারপরে জোর করলে আপনার শরীরে ক্ষতি হবে। কিন্তু আজকে 5 মিনিট করতে পেরেছেন, কালকে জেদ করুন আমি 6 মিনিট করবো। 1 মিনিটের জন্য এক্সট্রা শক্তি লাগালেন। মন যদি তৈরি থাকে যে আপনি 6 মিনিট করবেন, শরীর জানে আজকে 1 মিনিট বেশি করবে, ও আমাকে সাপোর্ট করতেই হবে, ও তার আগে থামবে না। দেখবেন কষ্ট হবে না। কালকে 5 মিনিটে যে কষ্ট হচ্ছে, আজকে 6 মিনিটে সেই কষ্ট হবে, পরের দিন 7 মিনিট। এইভাবে যদি আপনি শরীরকে বুঝিয়ে বুঝিয়ে আস্তে আস্তে এগোতে পারেন, তাহলে কপালভাতি প্রাণায়াম আপনি যদি 15 মিনিট, 20 মিনিট, 30 মিনিট, 35 মিনিট, 1 ঘন্টা পর্যন্ত এটা করা যায়, কোনো সাইড এফেক্ট নেই। হ্যাঁ, শুধু শরীরের টলারেন্স বুঝে, আপনার শরীর কতটা নিতে পারছে সেটা বুঝে। এবং সত্য একটাই, কপালভাতির সঙ্গে আপনি অনুলোম বিলোমটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। যতটা কপালভাতি তার চেয়ে একটু হলেও বেশি অনুলোম বিলোম, কারণ রেচক আর পূরক এই দুটোকে মাথায় রাখবেন আপনার শরীরের ব্যালেন্স রাখার জন্য। এমন কোনো রোগ নেই যা আপনি নাম শুনেছেন আজ পর্যন্ত, সমস্ত রোগকে কিওর করার ক্ষমতা আপনার শরীরেই আছে। সেটা ঋষি মুনিরা জানতেন, সেটারই একটা সিস্টেমেটিক ওয়েতে তারা লিপিবদ্ধ করে গেছেন। আজ আমরা তাদের জ্ঞান নিয়ে আমরা কপালভাতি, অনুলোম বিলোম প্রাণায়াম করে মানুষ সুস্থ আছে। প্রাণায়াম তো অনেকগুলো আছে, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যদি বলেন যে আমার তো সময় নেই, আমি কোন প্রাণায়াম করলে আমি সহজে সুস্থ হতে পারবো, আমি বলবো কপালভাতি আর অনুলোম বিলোম। এই দুটো যদি আপনারা সঠিকভাবে, সঠিক নিয়মে প্রতিনিয়ত অভ্যাস করেন, তাহলে এর মতো জিনিস পৃথিবীতে নেই। আজকে গোটা পৃথিবীতে আপনারা জানেন স্বামী রামদেবজি যোগকে কোথায় পৌঁছে দিয়েছেন, এবং যোগের বেনিফিট পায়নি এমন কোনো দেশ নাই। পৃথিবীর সমস্ত দেশে আজকে যোগের বিশাল রমরমা বাজার। সেই ঋষি মুনিষীদের জ্ঞান আমরা এখনো পিছনে পড়ে আছি। বিশেষত বাংলায় তো এই যোগের মহিমা ঠিক মতো প্রচার করাই হয় না। যোগ যদি সঠিক মতো শিখতে পারেন আর যদি সঠিকভাবে করতে পারেন, অবশ্যই ধ্যানপূর্বক, অর্থাৎ মনকে আপনার যোগের প্রতি নিবিষ্ট করে, যে প্রাণায়াম করছেন সেই প্রাণায়াম প্রতি মনকে নিবিষ্ট করে, চোখ বন্ধ করে একাগ্র চিত্তে শ্বাস নিচ্ছেন। এটা আপনি কপালভাতির ক্ষেত্রে শ্বাস নেওয়ার ক্ষেত্রে কোনো মন থাকে না, বারবার শ্বাস ছাড়ার দিকে মন থাকে, সবসময় শরীরের টক্সিন বেরোচ্ছে। আর একবার দেখে নিন,
পেটের দিকটা দেখুন, খেয়াল রাখবেন, পেটের দিকটা খেয়াল রাখবেন, কাঁধ নড়বে না, শরীরে কোনো কম্পন নেই। অনেকে কপালভাতি করেন, এটা কিন্তু পেটের দিকে অত নাচানোর দরকার নেই। হ্যাঁ, পেট থেকে শক্তি নেবেন, মধ্যচ্ছদা ডায়াফ্রাম, ডায়াফ্রামে প্রেশার পাবে, ধাক্কাটা আসবে, তবে তো আপনি শ্বাস ছাড়বেন, তার জন্য পেটটা নড়ে। পদ্ধতিটা অনেকটা এরকম। নিশ্চয়ই বোঝাতে পেরেছি। আজকে আমি আমার জীবনের কিছুটা অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো জানাতে ভুলবেন না।